তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আশা করি বাড়িতে ভালোই প্রিপারেশন নিচ্ছ, ডেলি পড়ো, প্র্যাকটিস করো, পাশাপাশি রিভিশন দাও। আজকে আমি ইতিহাসের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এমসিকিউ আকারে রেখেছি, যেগুলো তোমাদের অবশ্যই সাহায্য আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, মিসলেনিয়াস ক্লার্কশিপের যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে তার উপর অবশ্যই ফলো করবে। পাশাপাশি বাড়িতে রিভিশনের পরিমাণটা একটু বাড়াও, পরীক্ষাগুলো কাছে আসছে, সামনে ইলেকশন রয়েছে, ইলেকশনের পরেই কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে। তো সময় একদম অতিবাহিত করবে না, মানে নষ্ট করবে না, ঠিক আছে? আর এটা ইতিহাসেরই উপরে কিন্তু এটা সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিও আমি ইতিহাসের উপর করে দিয়েছি, ওখানেও এমসিকিউ আকারে 30টা প্রশ্ন রয়েছে, এখানেও 30টা প্রশ্ন রয়েছে। তো ওটা আগে দেখে নেবে, তারপর এটা দেখবে, ঠিক আছে? আর বাকি এমসিকিউ আকারে একদম স্বাধীনতা অবধি ভারতের আমি কিন্তু ইতিহাস এমসিকিউ আকারে টেনে দেবো, যেগুলো যে ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হয় এগুলো পরীক্ষায় আসবে সেগুলোই দিব। ওই একদম ওই 300-400 কোশ্চেন আমার দ্বারা সম্ভব নয় এবং আমি ওইভাবে করাইও না। যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে সেগুলোই করাবো একদম, ঠিক আছে? অবশ্যই দেখে যাবে এই সমস্ত ভিডিও, তারপরে বলবে এসে, ঠিক আছে? কমেন্ট করবে যে স্যার কমন পেয়েছি কি পাইনি। 31 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি, কারণ প্রথম ভিডিওতে 1 থেকে 30টা কোশ্চেন আমি দিয়েছি। বাংলার কোন রাজা কৌলিন্য প্রথার সূচনা করেন? কৌলিন্য প্রথাটা কি গো? কৌলিন্য প্রথাটা কি? তুমি কিন্তু কুলিজম যেটাকে ইংরেজিতে বলা হয় করে দেবে কমেন্টে, কৌলিন্য প্রথা। একটু দেখে যাবে, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করবে না কৌলিন্য প্রথা, অ্যাকচুয়ালি বিসিএস এর মেন্সের এগুলো কোশ্চেন, ঠিক আছে? যে কৌলিন্য প্রথাটা কী, তাহলে দেখো 31 লক্ষণ সেন, বল্লাল সেন, বিজয় সেন না হেমন্ত সেন? তাহলে কৌলিন্য প্রথার সূচনা করেছিলেন অপশন বি। দানসাগর অদ্ভুত সাগর কার লেখা? ঠিক আছে, এটা দেখে যাবে। পাশাপাশি দানসাগর অদ্ভুত সাগরের মধ্যে কোনটি তোমার লক্ষণ সেন সম্পূর্ণ করেছিল, বল্লাল সেন করে যেতে পারেন, এটাও দেখে যাবে। কার রাজত্বকালে দিব্যক উত্তরবঙ্গে কৈবর্ত বিদ্রোহ করেছিলেন? দেখো, তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তুমি পেয়ে গেলে। কি কৈবর্ত বিদ্রোহের নায়ককে? তাহলে হচ্ছে দিব্যক। কোথায় হয়েছিল এই বিদ্রোহটা? উত্তরবঙ্গে বা বরেন্দ্র ভূমি থাকতে পারে কোশ্চেনে, এটা পেয়ে গেলে। এবং কার আমলে হয়েছিল বলো? 32-এরটা রামপাল, দেবপাল, দ্বিতীয় মহিপাল না ধর্মপাল? দেখো, রামপাল হবে না, দেবপাল হবে না, ধর্মপাল হবে না, অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর, দ্বিতীয় মহিপাল। 33 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে হিউয়েন-সাং দাক্ষিণাত্যে গিয়েছিলেন? কার রাজত্বকালে হিউয়েন-সাং দাক্ষিণাত্যে গিয়েছিলেন? বল্লাল সেন, তৃতীয় গোবিন্দ, দ্বিতীয় পুলকেশী না প্রথম পুলকেশী? দাক্ষিণাত্য মানে ভারতের দক্ষিণ ভারত গিয়েছিলেন, পরীক্ষাতে দক্ষিণ ভারতে থাকতে পারে, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 33-এর সি, দ্বিতীয় পুলকেশী। কয়েকটা আমি নাম বলছি, এগুলো কোথা থেকে এসেছিলেন এবং কার আমলে ভারতে এসেছিলেন দেখে নেবে। যেমন ফাহিয়েন, হিউয়েন-সাং, অল বিরুনি, আব্দুর রাজ্জাক, ঠিক আছে, মেগাস্থেনিস। এই 5টা নাম বললাম, আর ইবন বতুতা 6টা নাম বললাম। এরা কোথা থেকে ভারত এসেছিল এবং কার সময়ে ভারত এসেছিল দেখে নেবে। 34, রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 34 নম্বর, তাহলে রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা দন্তিদুর্গ, প্রথম কৃষ্ণ, তৃতীয় গোবিন্দ না নরসিংহ বর্মন? এটার সঠিক অ্যান্সার হচ্ছে 34-এর সি, তৃতীয় গোবিন্দ ছিল রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। রাষ্ট্রকূট বংশের রাজধানীটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখে যাবে। আর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাটাও দেখে যাবে। আমি বলছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি চাইছি না, বলে দিলাম এগুলো দেখে নেবে, বা কোনো সময় এমসিকিউ দেখবে, দিয়ে দেবে এগুলো কোশ্চেন। 35 নম্বর প্রশ্ন, প্রথম কোন চোল রাজা শ্রীলঙ্কা অধিকার করেছিল? দেখো, শ্রীলঙ্কা অধিকার করেছিল চোল রাজা। 35 নম্বর, প্রথম রাজরাজ, প্রথম পরান্ত্রক, প্রথম রাজেন্দ্র চোল না কারিকল? তাহলে সঠিক উত্তর হচ্ছে 35-এর এ। চোলদের যে অবস্থান ভারতের কোথায় ছিল? 1 নম্বর প্রশ্ন, প্রথম চোল রাজা কে ছিলেন? শেষ চোল রাজা কে ছিলেন? শক্তিশালী চোল রাজা কে ছিলেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট। চোলদের সমসাময়িক ভারতবর্ষে উত্তর ভারতে কোন সাম্রাজ্য, ঠিক আছে, ছিল বা রাজ করছিল? এটাও ইম্পর্টেন্ট। 36 নম্বর, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন, মানে বাংলা বেঙ্গল জয় করেছিলেন? দেখো, 36-এর রাজা, প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল না রাজাধিরাজ? তাহলে 36-এর আনসার হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল।
যিনি বাংলা জয় করেছিলেন। 37, রামচরিত কার লেখা? রামচরিত তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, সুলপানি না সুশ্রুত? তাহলে এটার অ্যান্সার হচ্ছে সন্ধ্যাকর নন্দী। দেখো, একটা কোশ্চেন তোমরা মানো আর না মানো, এই রামচরিত কার লেখা আর রামচরিত মানস কার লেখা, এই দুটো নিয়ে পরীক্ষা হলে কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। তুমি যতই পড়ে যাও, তুমি যতই জানো, দেখবে পরীক্ষা হলে একটা কনফিউশন সৃষ্টি হয়ে গেল যে রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা না তুলসীদাসের লেখা। ঠিক আছে, তাহলে মনে রাখবে এখানে একটা ট্রিক্স। কি ট্রিক্স? বড়োর সঙ্গে ছোট, ছোটোর সঙ্গে বড়। স্যার এটা কি? দেখো, রামচরিত ছোট, এর সঙ্গে বড়কে সন্ধ্যাকর নন্দী, নামটা বড়। ঠিক আছে, রামচরিত মানুষ কার লেখা, এটা হচ্ছে বড়, এর সঙ্গে ছোট তুলসীদাস। ঠিক আছে, বড়োর সঙ্গে ছোট, ছোটোর সঙ্গে বড়, এটা ট্রিক্সটা মনে রাখবে। যতই পড়ে যাবো, আমি দেখেছি এটা কিন্তু কনফিউশন সৃষ্টি করে দিয়ে হয় ভুল হয়ে যায়। এবার আর ভুল হবে না। হ্যাঁ, 38 নম্বর, ভারত আক্রমণকারী প্রথম তুর্কি কে ছিলেন? বাহ, ভারত আক্রমণ প্রথম কোন তুর্কি করেছিল? 38 নম্বর, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, সবুক্তগিন না কুতুবুদ্দিন আইবক? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 38-এর সি, সবুক্তগিন। ঠিক আছে, সবুক্তগিনের পর ভারতে কে এসেছিলেন? কোশ্চেনটা কমেন্ট করে দিও। 39 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? তাহলে তরাইনের প্রথম যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল? প্রথম যুদ্ধের ফলাফল কি হয়েছিল? প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? দ্বিতীয় যুদ্ধ তরাইনের কোথায় হয়েছিল? ঠিক আছে, সরি কোথায় নয়, কত সালে হয়েছিল? তাহলে 39-এর কোশ্চেন হচ্ছে মোহাম্মদ ঘুরি বনাম তৃতীয় পৃথ্বীরাজ, এটাই হচ্ছে সঠিক উত্তর। তৃতীয় পৃথ্বীরাজ বনাম গিয়াসুদ্দিন মোহাম্মদ হবে না, জয়চাঁদ হবে না মোহাম্মদ ঘুরির সঙ্গে, বা কোনোটি নয়, এটা তো নয়। অপশন এ হচ্ছে এটা সঠিক উত্তর। আর যেগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু দেখেছিও। দানশীলতার জন্য লাখ বক্স নামে কোন সুলতান পরিচিত? দানশীলতা, দান ধ্যান করতেন। বাহ, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি না মোহাম্মদ বিন তুগলক? অপশন এ কুতুবুদ্দিন আইবক। প্রত্যেকেই করে আসবে কারণ এটা কমন কোশ্চেন, সবাই জানে। 41, দিল্লির সুলতানি সাম্রাজ্যের, দেখো বলেছে প্রকৃত প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা চাইনি, প্রকৃত প্রতিষ্ঠাতা চেয়েছে। তাহলে এটার সঠিক উত্তর হবে 41-এর কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, নাসিরউদ্দিন মাহমুদ না সুলতানা রাজিয়া? এটা সঠিক উত্তর হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা 41-এর বি। তাহলে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল, বা দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? দাস বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিল? ঠিক আছে, দাস বংশের শেষ সম্রাট কে ছিল? দাস বংশের পর কোন বংশ রাজ করেছে ভারতে? কোন সুলতানি মানে বংশ ছিল? কমেন্ট করে দিও। মধ্যযুগের একমাত্র মহিলা শাসক কে ছিল? সম্ভবত এই কোশ্চেনে ফুটে এসেছিল। মহিলা শাসক মধ্যযুগের, রোকেয়া, সুলতানা রাজিয়া, সুলতানা মেহেরবানু না মীরা? এটা সঠিক উত্তর হচ্ছে, সবাই পারবে, সুলতানা রাজিয়া, কারণ ছোট থেকে আমরা এগুলো পড়ে এসেছি। সুলতানা রাজিয়া ছিল একমাত্র মহিলা শাসক। তাহলে বলো তো, সুলতানা রাজিয়ার আগে কে বসেছিল সম্রাটে? আর সুলতানা রাজিয়া সিংহাসনে বসার পর তিনি কি এমন কাজ করেছিলেন গুরুত্বপূর্ণ? কমেন্ট করে দিও তো। পাইবস ও সিজদা প্রথার প্রচলন কে করেন? পাইবস কথার অর্থ কি? সিজদা কথার অর্থ কি? কমেন্ট করবে। আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসুদ্দিন বলবন না নাসিরউদ্দিন খসরু? অনেকেই এটা আলাউদ্দিন খলজি আর গিয়াসুদ্দিন বলবনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে, মানে কনফিউশন হয়ে যায় তাদের মধ্যে, কিন্তু এটার অ্যান্সার হচ্ছে 43-এর সি, গিয়াসুদ্দিন বলবন। হ্যাঁ, আলাউদ্দিন খলজি কিন্তু রেশনিং ফেশনিং ব্যবস্থার সঙ্গে জড়িত আছে, কিন্তু দাক্ষিণাত্য অভিযানে গিয়েছিলেন, কিন্তু এই পাইবস সিজদা কিন্তু সঙ্গে সম্পর্কিত নয় তার, তিনি। 44 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে কে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিল? দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হতো? আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন হবে না, মোহাম্মদ বিন তুগলক হবে না, ফিরোজ তুগলক হবে না? তাহলে কে পড়ে থাকলো? 44-এর এ, আলাউদ্দিন খলজি পড়ে থাকলো। তাহলে আলাউদ্দিন খলজি হচ্ছে সঠিক উত্তর, দ্বিতীয় আলেকজান্ডার। বাজার দর নিয়ন্ত্রণ, বাজার দর নিয়ন্ত্রণে কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেছিল, বা সাহেনাই মান্ডি? কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি না জালালউদ্দিন ফিরোজ খলজি? সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খলজি। ওকে, 46 নম্বর কোশ্চেন,
তোমাদের জন্য দেওয়ানি আর্জ নামে সামরিক বিভাগের সূচনা কোন সুলতান করেছিলেন? তাহলে তোমরা প্রথমে এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলে যে দেওয়ানি আর্জ হচ্ছে কি সামরিক বিভাগ। তাহলে এই সামরিক বিভাগের সূচনা কে করেছিল? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন, নাসিরউদ্দিন খসরু। খসরু হবে না, বলবন হবে না, মোহাম্মদ বিন তুগলক আর আলাউদ্দিন খলজির মধ্যে হবে, যা বলে দিলাম। ভিডিওটা পজ করে কমেন্ট করে দিও কী হবে বলো তো। অপশন এ আলাউদ্দিন খলজি অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক হবে না। 47 সবাইকে হ্যাপি হোলি। হ্যাঁ, খুব রং খেললে তোমরা। 47 নম্বর, মুঘল আক্রমণ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মোহাম্মদ বিন তুগলক আচ্ছা দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? এখানে দুটো কোশ্চেন তুমি পেয়ে গেলে। কি মোহাম্মদ বিন তুগলক যিনি, ঠিক আছে, তিনি দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তরিত করেছিল। তাহলে কে করেছিল? মোহাম্মদ বিন তুগলক। কেন করেছিল? মোগল আক্রমণ থেকে, মানে মোগলরা আক্রমণ করে দেবে এই ভয় করেছিল। কোথায় করেছিল? দারসমুদ্র, মহীশূর, মাদুরাই না দেবগিরি? অপশন ডি দেবগিরি, এখানে করেছিল। দেবগিরির পরবর্তী নাম ছিল দৌলতাবাদ। ঠিক আছে, আর একটা জিনিস বলি আমি, পারলে সালটা মনে রাখো। কত সালে দিল্লি থেকে তার রাজধানী দেবগিরিতে নিয়ে গেছিলেন? পুনরায় কিন্তু আবার এই দেবগিরি থেকে রাজধানী দিল্লিতে আবার পুনরায় শিফট হয়েছিল। ওটা কত সালে? দুটোরই সাল কিন্তু মনে রাখবে, আমি বলবো না। ঠিক আছে, পড়ো, তোমরা পড়ো। যত আমি কোশ্চেন করব তোমাদের, তত তোমাদের খিদা জাগবে পড়াশোনার জন্য। ঠিক আছে, বাড়িতে ভালো করে পড়বে, ওই জিনিসগুলোই মনে থাকবে। এই সামান্য ভিডিও দেখে, ঠিক আছে, যে মহান কিছু করে ফেলবে কিছু না, জাস্ট একটু জেনারেল আইডিয়া তোমাদের তৈরি হবে যে না, এই সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই যদি ভিডিও দেখেই চাকরি পেয়ে যেত তাহলে হয়েই যেত। বাড়িতে পড়তে হবে, পরিষ্কার কথা। সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত? আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, মোহাম্মদ বিন তুগলক না ফিরোজ তুগলক? বলো। সুলতানি যুগের আকবর কোন যুগের ছিল? সুলতানি যুগের, তো মোগল। তাহলে এই সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত? অপশন ডি ফিরোজ তুগলক। কেন ফিরোজ তুগলক সুলতানি যুগের আকবর ছিল? কারণ মানে তার কৃতিত্ব কী ছিল ফিরোজ শাহ তুগলকের, ঠিক আছে, ফিরোজ তুগলকের। দেখবে 49 নম্বর প্রশ্ন, নিম্নে কারা ভারতে প্রথম আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? প্রথম আফগান, তাহলে তার আগে যারা ছিল তারা তুর্কিজ ছিল। দাস, খলজি, সৈয়দ না লোদি বংশ? বলো অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে লোদি বংশ। এরা আফগান ছিল। ঠিক আছে, পরীক্ষায় জিজ্ঞেস করে নেবে, এটা কিন্তু মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এরা ভারতে প্রথম আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, লোদি। 49-এর ডি। ঠিক আছে, 50 নম্বর প্রশ্ন, আগ্রা শহরের প্রতিষ্ঠা কে করেছিলেন? আগ্রা, পরীক্ষায় পাবে। আগ্রা শহরের পত্তন, এ কথাটাও পেতে পারো। মাহমুদ শাহ, সিকান্দার শাহ, খিজির খা, দৌলত খালদি? লোদি তো কোনো মতেই হচ্ছে না, এই দুটো। মাহমুদ শাহ, সিকান্দার শাহ, তার অ্যান্সার হচ্ছে অপশন বি সিকান্দার শাহ। একমাত্র কোন সুলতান যুদ্ধক্ষেত্রে নিহত হন? বাহ, মারা যান, যুদ্ধ করতে গিয়ে মরে গেছিল। বহুলুল লোদি, মোহাম্মদ বিন তুগলক, কায়কোবাদ? না, এখানে তো মেরে ফেলা হয়েছিল, মোহাম্মদ বিন তুগলক হবে না, বহুলুল লোদি না। অ্যান্সার হচ্ছে 51 এ ইব্রাহিম লোদি। আচ্ছা, তিনি কোন যুদ্ধ করতে গিয়ে মারা গেছিলেন? তার প্রতিপক্ষ কে ছিল? কত সালে যুদ্ধটা হয়েছিল? কমেন্ট করে দিও। আমির খসরু কার সভাকবি ছিলেন? বাহ, খুব ভালো কোশ্চেন। 52 নম্বর, আমির খসরু। বলো, বলবন, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক না আকবর? অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। 52 বি, আমির খসরুর আ, আলাউদ্দিন খলজির আ, আয়ে আয়ে মিলে গেল। ইকতা প্রথার সূচনা কে করেছিলেন? ইকতা ব্যবস্থাটা কি পড়তে হবে। মোহাম্মদ ঘড়ি, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ না গিয়াসউদ্দিন বলবন? 53 সি আনসার, ইলতুৎমিশ। ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? ইবন বতুতা। 54 নম্বর প্রশ্ন, আকবর, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক না আলাউদ্দিন খলজি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের আমলে তিনি ভারতে এসেছিলেন। 55 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে সম্পন্ন করেছিল? নির্মাণ কার্য মানে শুরু হয়ে গিয়েছিল, ইনি যে সম্পন্ন করেছিলেন। 55 নম্বর, কে? ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, সুলতানা রাজিয়া না নাসিরউদ্দিন কুবাচো?
বলো 55 নম্বরের অ্যান্সার হচ্ছে কী হবে? কুতুবউদ্দিন আইবক? কোনো মতেই না। তাহলে বলো তো কুতুব মিনারের নির্মাণ কাজ কে করেছিল? আমি বলবো না, তোমরা কমেন্ট করো। হ্যাঁ, আর কার নাম অনুসারে কুতুব মিনারের নাম রাখা হয়েছে, আর কুতুব মিনারটা আছে কোথায়? 55 এই অ্যান্সার ইলতুৎমিশ সম্পন্ন করেছিল। পরে কৃতদাসের কৃতদাস কে ছিলেন? বাহ, কৃতদাস, উনি তো কৃতদাস, তারপর কৃতদাসের কৃতদাস কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। ইনি নিজে একজন কৃতদাস ছিলেন। তার কৃতদাস ছিলেন কে? গিয়াসউদ্দিন বলবো, ইলতুৎমিশ না, কোনটি নয়। সঠিক অ্যান্সার 56 সি, ইলতুৎমিশ ছিল কৃতদাসের কৃতদাস। ঠিক আছে, 57 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানে তার জেনারেল কে ছিলেন? আলাউদ্দিন খলজি তো দাক্ষিণাত্য অভিযানে গেছিলেন, তার জেনারেল বলছে তার প্রধান সেনাপতি বা তার সবথেকে কাছের কে ছিলেন? প্রধান সেনাপতি, কাছের না সেনাপতি প্রধান কে ছিলেন? আইনুল মুলতানি, নসরত খাঁ, উলুগ খাঁ না মালিক কাফুর? ঠিক আছে, অপশন ডি, মালিক কাফুর তার সঙ্গে ছিলেন। 58 নম্বর, কালানুসারে সঠিকভাবে সাজিয়ে লেখো। দেখো এখানে যে কটা বংশ দেওয়া রয়েছে এগুলো হচ্ছে সুলতানি যুগের বংশ। ঠিক আছে, সুলতান, একটু আগে বললাম না যে লোদি ছিল আফগান, এই লোদি, বাকিরা সব তুর্কিজ ছিল, টার্কিজ। তাহলে সঠিক দেখো, প্রথমে আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে প্রথমে যে সুলতানি যুগের সূচনা দেখতে পাবো সেখানে ফার্স্ট পাবো কাকে? দাস বংশকে পাবো। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ফার্স্ট দাস বংশকে পাবো। দাস বংশের পর চলে আলাউদ্দিন খলজি, তাহলে এটা ঠিকই আছে। তারপরে চলে মোহাম্মদ বিন তুগলক, তারপরে হচ্ছে সৈয়দ, তারপরে হচ্ছে লোদি। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই সিকোয়েন্সটাকে বাবুরা মনে রাখো, দাস বংশ, তারপরে খলজি, তারপরে তুগলক, তারপরে সৈয়দ, তারপরে লোদি। এই সিকোয়েন্সে তারা কিন্তু রাজত্ব করেছে। ঠিক আছে, 59, আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিল? আড়াই দিন কা ঝোপড়া, কেন আড়াই দিন কা ঝোপড়া তৈরি করতে গেছিল? কমেন্ট করো। ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, সুলতান রাজিয়া না নাসিরউদ্দিন কুবাচো? বলো, ভিডিও পোস্ট করে অ্যান্সার করে দেবে। কুতুবউদ্দিন আইবক করেছিল। 60, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1090, 1091, 1100? একটা বাচ্চা ছেলেও এটা এই কোশ্চেনের অ্যান্সার করে দেবে। ঠিক আছে, 60 ডি, 1191 সালে। তাহলে বলো তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? কাদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল? যুদ্ধের ফলাফল কি হয়েছিল? গেল। তাহলে ইতিহাসের উপর আমার এই সমস্ত কোশ্চেন এইভাবে আসতে থাকবে। WP, কলকাতা পুলিশ, মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষার জন্য আপ টু একদম স্বাধীনতা অবধি আমাদের ভারতের একদম এইভাবেই কিন্তু টেনে দেবো শুধু। ঠিক আছে, যেন তোমরা অসময়ে বা অবসর সময়ে যখন বসে আছো, পড়াশোনা করে নিয়েছো, একটু দেখে নিই কোশ্চেনগুলো কী কী আছে ইম্পর্টেন্ট, দেখে নেবে। আর যারা সিভিক বা ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা রয়েছে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, কারণ তোমাদের একটু চাপ আছে, ডিউটি ফিউটি করো, পাশাপাশি এই কোশ্চেনগুলো একটু যদি দেখে নাও না, আমার মনে হয় মাথায় থেকে যাবে। ঠিক আছে, মানে ভিজুয়ালাইজেশনটা খুব জরুরি, যেটা চোখে দেখবে না বেশি মনে থাকে। আর পড়াশুনো করতে হবে বাড়িতে, প্রতিনিয়ত রিভিশন দাও। রিভিশনের কোনো বিকল্প নেই। সারা বছর কী করলে দেখে লাভ নেই, রিভিশন তুমি কতক্ষণ দিচ্ছ এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশি পড়ার দরকার নয়, অল্প পড়বো কিন্তু ওইটাকেই বেশি বেশি পড়বো। এই কনসেপ্টে মানে আমি বিশ্বাস করি। জানি না তোমাদের কি মতামত রয়েছে, তো তোমাদের যদি আরও কোনো মতামত থাকে কমেন্ট করে দাও। তাহলে আজকে আমি তোমাদের সবাইকে জানাই টাটা। লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেলে ভিজিট করার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। নমস্কার।